স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ, কুয়াশা বাধা না হলে পদ্মা সেতুতে কালি উঠবে সবশেষ স্প্যান। করোনার কারণে আনুষ্ঠানিকতা না থাকলেও সাজিয়ে তোলা হয়েছে ৪১তম স্প্যান। আমাদের শেষ একটি স্প্যান বাকি রয়েছে, ইনশাল্লাহ আমাদের স্প্যানটা উঠে গেলে আমাকে খুশির একটা স্কিম আছে, এটা হয়ে গেলে সাজার কোনো সমস্যা নাই। দৃশ্যমান হবে ৬.১৫ কিলোমিটার সেতু। একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন ৪১টা বসে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমাজকে এগিয়ে নিতে নারীদের পিছিয়ে থাকলে চলবে না। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, দেশকে সুবিচারের ধারায় ফেরাতে চায় সরকার। এবং রাজধানীতে দেখা নেই সূর্যের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীত ও কুয়াশা। চলতি মাসেই মৃদু শৈত্যপ্রবাহের আভাস। এই মুহূর্তে ফুলবাড়িয়া মার্কেটে আছেন সহকর্মী মাহমুদ রাকিব, যাব তার কাছে। রাকিব, উচ্ছেদ অভিযানটি চলছে সকাল থেকে এ পর্যন্ত। কম করে হলেও ফুলবাড়িয়া সুপার মার্কেট ২-এর দুটি চারতলা ভবন যেটি নকশা বহির্ভূত করা হয়েছে সেটি মোটামুটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই ভবনে নকশা বহির্ভূতভাবে যে গেট করা হয়েছিল, বিশাল একটি গেট, সেই গেটটি মূলত গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এখানকার যারা ব্যবসায়ী তাদের যেটি দাবি, তারা বলতে চাচ্ছেন যে আসলে পুরোপুরি সিটি কর্পোরেশন দিয়ে অফিসিয়ালি বৈধতা দিয়ে এই ফুলবাড়িয়া সুপার মার্কেটের আশপাশে মধ্যে পার্কিংয়ে কোটি কোটি টাকা লোপাট করেছে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী। এটি কিন্তু তারা বারবার বলতে যাচ্ছেন। এখানে যে হাজার হাজার ব্যবসায়ী রয়েছেন যারা নকশা বহির্ভূত দোকান কিনেছেন লক্ষ লক্ষ টাকা ব্যয়ে, যারা মাসের পর মাস ভাড়া গুনেছেন, তারা কিন্তু এখন এমনই দাবি এখানে এসে করছেন। যদিও তারাও কিন্তু সেটিও মেনে নিয়েছেন যে তারাও এই অপরাধে জড়িত, কারণ তারাও জানতেন যে এই দোকানগুলো অস্থায়ী, এই দোকানগুলো নকশা বহির্ভূত। তো এখন সেগুলো গুড়িয়ে দিচ্ছে সিটি কর্পোরেশনের ৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। এবং এই পুরো এলাকাটিকে কিন্তু পুলিশ চারপাশ দিয়ে ঘিরে রেখে এরপরে কিন্তু উচ্ছেদ অভিযানটি চালাচ্ছে। কোনো ধরনের দোকান মালিক কর্মচারী তাদেরকে কিন্তু আজ এই রাস্তায় উচ্ছেদ অভিযান শুরু হবার পর থেকে আর ঢুকতে দেওয়া হয়নি। আপনি অবাক হবেন, এই মার্কেটের যে পার্কিং রয়েছে, প্রত্যেকটি ফ্লোর রয়েছে, সেখানে টয়লেটের জায়গা, লিফটের জায়গা, পার্কিংয়ের জায়গা, একটু হাঁটা চলার জায়গা, বারান্দার জায়গা, সবগুলো জায়গা কিন্তু দখল করে নকশা বহির্ভূতভাবে হাজারো দোকান করা হয়েছে, যেগুলো লক্ষ লক্ষ টাকা। আপনি খুবই অবাক হবেন যে মাত্র ১ হাত জায়গা যেখানে একজন মানুষ হয়তো বসতে পারে, সেই ১ হাত জায়গাও কিন্তু ১০ লাখ ১৫ লাখ এমন চড়া দামে বিক্রি হয়েছে এইসব জায়গা। এবং প্রতি মাসে কিন্তু সেখান থেকে লাখ টাকা ভাড়া আদায় করেছে অসাধু কর্মকর্তারা। এবং এটি যে শুধুমাত্র সাইদ খোকন একাই এর সঙ্গে জড়িত বিষয়টি কিন্তু তা নয়। এর আগে যারা মেয়র ছিলেন, সাদেক হোসেন খোকা, কিংবা তার আগে মেয়র ছিলেন, তাদের আমলেও কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এবং তখন থেকে মূলত ১৯৯৬ সাল থেকে কিন্তু এমনটি ঘটেছে বলে দাবি করেছেন এখানকার ব্যবসায়ীরা। তো এখন প্রায় ৫ থেকে ৭টি এক্সকাভেটর দিয়ে এই মার্কেটের চারপাশ জুড়ে কিন্তু এমন উচ্ছেদ অভিযান চলছে। তো বুঝতেই পারছেন কিন্তু বর্তমান যিনি মেয়র তাপস, তিনি কিন্তু এসে এই অবৈধ যারা সব নির্মাণের সঙ্গে জড়িত নকশা বহির্ভূত স্থাপনা যারা করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু তিনি সাঁড়াশি অভিযান শুরু করেছেন। এবং তিনি বলছেন যে ঢাকা শহরে কোনো মার্কেট, কোনো সড়ক, কোনো খালের কোনো দখলদার থাকতে পারবে না, তাদেরকে তিনি উচ্ছেদ করবেন। তো সেই যে তার যে কথা, তার যে পরিকল্পনা, সে অনুযায়ী কিন্তু এখানে গতকাল শুরু হয়েছে। গতকাল এখানে নানান ধরনের সমস্যা তৈরি হলে আজ কিন্তু বেশ সুশৃঙ্খলভাবেই কোনো বাধা ছাড়াই উচ্ছেদ অভিযান চলছে। তো দেখা যাক কতক্ষণ চলে এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। ইমদাদ, গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে রাজধানীর মৃত প্রায় খাল পরিদর্শনে গিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, যত বাধা আসুক রাস্তা ও খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান চলবে। বুড়িগঙ্গা চ্যানেলে উচ্ছেদ ও সীমানা নির্ধারণের পর হাতির ঝিলের আদলে দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে তোলা হবে বলেও জানান মেয়র। এমনই দশা কাগজে কলমে টিকে থাকা রাজধানীর নন্দীপাড় খালের। হাজারীবাগের কালুনগর খালেরও হাল একই। দখলদারদের অপতৎপরতায় দিনে দিনে পানির জায়গা নিচ্ছে বর্জ্য।
বুধবার নন্দীপাড়া ও হাজারীবাগ পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এলাকাবাসী ও জনপ্রতিনিধির সাথে কথা বলে কর্পোরেশনের কর্মকর্তাদের খাল দখলমুক্ত ও পরিষ্কার করতে নানা দিক নির্দেশনা দেন। এরপর সাংবাদিকদের বলেন, অবৈধ স্থাপনা চিহ্নিত করে খালগুলোকে উচ্ছেদ অভিযান চালানো হবে। আমাদের কার্যক্রম আমরা আরম্ভ করে দিয়েছি। আমরা প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করা সহ আমরা সীমানা নির্ধারণ করব, সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করব। আদি বুড়িগঙ্গা চ্যানেল উচ্ছেদ ও সীমানা নির্ধারণের পর হাতির ঝিলের আদলে দৃষ্টিনন্দন স্থাপনা করে তোলারও আশ্বাস দেন তিনি। এর পরবর্তীতে আমরা এই জায়গাগুলোতে আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। বিশেষ করে আদি বুড়িগঙ্গা চ্যানেলটিকে নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে এসব খাল দখলমুক্ত করা হবে বলেও জানান দক্ষিণের মেয়র। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের মাসে আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। কুয়াশা বাধা হয়ে না দাঁড়ালে বহু আকাঙ্ক্ষিত এক যাত্রার অবসান হতে যাচ্ছে আগামীকাল। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরের পরেই স্প্যানটি নিয়ে যাওয়া হবে নির্ধারিত পিলারের কাছে। কাল ৪১তম স্প্যান বসলে দৃশ্যমান হবে পুরো ৬.15 কিলোমিটারের সেতু। অপেক্ষায় পুরো জাতি, পদ্মার দুই পাড়ের মানুষও। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। কুয়াশার ভোর কেটে সোনালি ডানার একটি সূর্যোদয়ের অপেক্ষা, যে যাত্রা শুরু হয়েছে এখন থেকে ৩ বছর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি বসানোর মাধ্যমে। সেই সেতুর মধ্যখানের এই দূরত্ব বলে দিচ্ছে আর মাত্র একটি স্প্যান। তারপর এপার ওপার দুই পারের মধ্যে ঘটবে মিলন। করোনার কারণে আনুষ্ঠানিকতা নেই, তবু এর মধ্যে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয়েছে স্বপ্নের সেতুর সবশেষ স্প্যানটি। চায়না মেজর ব্রিজ কোম্পানি করছে সেতুর কাজ। স্পেনের দুই পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয়েছে। দুই দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে বড় একটি অংশ জুড়ে। স্পেনের গায়ে লিখে রাখা হয়েছে যে শ্রমিকদের শ্রমে ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাথা। আর মাত্র একটা স্কিম আছে, এটা হয়ে গেলে সার কোনো সমস্যা নাই। আমাদের শেষ একটি স্পেন বাকি রয়েছে, ইনশাল্লাহ আমাদের স্পেনটা উঠে গেলে আমাকে খুশির। অপেক্ষায় আছে বাঙালির এই বড় অর্জনের সহায়ক বিশেষায়িত ভাসমান ক্রেন তিয়ান ইও। প্রায় ৩৫০০ মেট্রিক টন ওজনের স্প্যানটি নিয়ে মাঝ নদীতে ছুটবে ক্রেন। একটা স্প্যান বসা মানে আমরা একটু খুশি হই, অবশ্যই খুশি হই। তবে আমাদের খুশি হব যেন একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন ৪১টা বসে যাবে। মাওয়া প্রান্তে এখন ১১টি স্প্যান পার ছুঁয়ে দৃশ্যমান, জাজিরা প্রান্তে ২৯টি, মধ্যখানে একটি শূন্যস্থান। সেইখানে ৪১তম স্প্যান বসে যাওয়ার পর মাওয়া থেকে জাজিরা বিনিসুতোয় বেঁধে ফেলা হবে দুই পার্কে। এমন একটা সময় ছিল যখন বিস্ময় নিয়ে দেখতে হয়েছে সেতুতে প্রথম পিলার কিংবা প্রথম স্প্যান বসানোর দৃশ্য। সবগুলো পিলার নির্মাণ শেষে সেই সেতুতে এখন বসে যাচ্ছে শেষ স্প্যানটিও। দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণের মাধ্যমে শুধু কোটি মানুষের অপেক্ষার অবসান হবে না, একই সঙ্গে রাজধানীর সাথে সংযোগ গড়বে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে অবিচার থেকে সুবিচারের ধারায় ফেরাতে কাজ করছে সরকার। নারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। সকালে বেগম রোকেয়া দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন, সমাজকে এগিয়ে নিতে নারীদের পিছিয়ে থাকলে চলবে না। উপমহাদেশের অবহেলিত নারী সমাজকে জাগ্রত এবং তাদের ক্ষমতায়নে যিনি ১৪০ বছর আগে জন্মেছিলেন বাংলায়, তিনি বেগম রোকেয়া। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তার সাহসী ভূমিকা এখনও অন্তহীন প্রেরণার উৎস। মহিয়সী এই নারীর জন্মদিবসকে বেগম রোকেয়া দিবস হিসেবে উদযাপন করে রাষ্ট্র। ১৯৯৫ সাল থেকে দেয়া হয় রোকেয়া পদক। করোনার প্রেক্ষাপটে বুধবার সকালে গণভবন থেকে শিশু একাডেমিতে ভার্চুয়ালি এই আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। সমাজে নারীর উন্নয়নে বিশেষ অবদানের জন্য এবছর ৫ বিশিষ্ট নারীর হাতে তুলে দেয়া হয় রোকেয়া পদক ২০২০। শিক্ষায় প্রফেসর ডক্টর শিরিন আখতার, ক্ষমতায়নে কর্নেল ডাক্তার নাজমা বেগম, আর্থসামাজিক উন্নয়নে মঞ্জুলি চাকমা, সাহিত্য সংস্কৃতিতে বেগম মুশতারি শফি ও নারী অধিকারে ফরিদা আক্তারকে দেয়া হলো এই পদক।
প্রধানমন্ত্রী বলেন, নারীদের পেছনে ফেলে সমাজের অগ্রগতি অসম্ভব। যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নির্যাতিতাদের বিচার চাওয়ার অধিকারহীনতার ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেন, নারী পুরুষের সমতায় মিলবে কাঙ্ক্ষিত অর্জন। মেয়েরা নিজেরা দায়ী না, কিন্তু তারা নির্যাতিত হয়েছে বলে তারা বাবা মা ভাই বোন সবাই মানুষের কাছে হেয় প্রতিপন্ন হতো। এই যে একটা অবিচারের ধারা বাংলাদেশে অব্যাহত ছিল, সেখান থেকে বাংলাদেশকে একটা সুবিচারের দিকে নিয়ে আসা এবং মানুষকে সহযোগিতা করা, এটাই আমাদের কাজ। মহান মুক্তিযুদ্ধের মতো নারী পুরুষের সমান অংশগ্রহণে প্রতিটি সূচকেই দেশের নতুন বিজয় আসবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। এই বিজয়ের পতাকা সমুন্নত থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মার্কিন সাময়িকী ফোর্বসের 100 ক্ষমতাধর নারীর তালিকায় এবারও স্থান পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকার 39তম অবস্থানে রয়েছেন তিনি। ফোর্বস জানায়, টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অবিরাম সংগ্রাম বাংলাদেশের গণতন্ত্রকে একটি শক্ত ভিত দিয়েছে বলেও উল্লেখ করা হয়। এদিকে তালিকায় টানা 10মবারের মতো প্রথম স্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, আর টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্থানে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে। তৃতীয় স্থানে উঠে এসেছে সদ্য নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। রাজধানীতে বেলা গড়িয়ে গেছে, তবুও দেখা নেই সূর্যের। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। চলতি মাসেই মৃদু শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের। কুয়াশার চাদরে মোড়া রাজধানীতে সূর্যের দেখা নেই। অগ্রহায়ণের শেষে প্রকৃতিতে পৌষের আগমনী। কনকনে হাওয়া বলে দিচ্ছে শীত বোধহয় এসেই গেল। এই মৌসুমে শীত যেন ঘড়ির কাঁটা মেপেই এসেছে। শীতের এই আমেজ গত কয়েক বছরের খাপছাড়া প্রকৃতির যেন নতুন ছন্দে ফেরা। খ্যাপ খুব কম, দিনে মোটামুটি টুকটাক আছে। শীত ভালোই পড়ছে, কিন্তু সকালবেলা ভাড়া খুব খ্যাপ অনেক কম। গরম কাপড়ের উষ্ণতা জোটে না সবার কপালে। সেই মানুষগুলোর জন্য শীতের গল্পটা ভিন্ন। কাপড় কিনতে পারি না, কিছু কিনতে পারি না, সমস্যাতে জানো। টাকা পয়সার একটু খুব অভাব, এলে কিনতে পারিনি। ধরেন যে ভাড়া ভরে নাই, কিছুই নাই ধরেন। চলতি মাসেই মৃদু শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের। রংপুর, রাজশাহী এইসব জায়গাতে কুয়াশা বেশি, তারপর নদী অববাহিকা এমনকি ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই কুয়াশার বিস্তার লাভ করেছে। তবে কুয়াশার যেটা ডেনসিটিটা এটা সবচেয়ে বেশি আছে। তবে এই কুয়াশার সঙ্গে দূষণযুক্ত হয়ে ঢাকার বাতাসকে ভারী করে তুলেছে। সেই সঙ্গে বাড়াচ্ছে মহামারীকালে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নানা কর্মসূচিতে আজও রাজধানীতে সোচ্চার ছিল বিভিন্ন সংগঠন। দুপুরে সুপ্রিম কোর্টের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধনে ভাস্কর্য ভাঙায় জড়িত ও নৈরাজ্যকারীদের বিচারের সম্মুখীন করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগের আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে মৌলবাদীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী আইনজীবী নেতারা। একই দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। এতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত মানববন্ধনে মৌলবাদী শক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর 3টি ভাস্কর্যের মধ্যে দ্বিতীয় ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু হয়েছে। সকালে শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিস্বরূপ এ দ্বিতীয় ভাস্কর্যটির কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। এরই মধ্যে পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঠামোর কাজ সম্পন্ন করেছে শিল্পীরা। নিজস্ব অর্থায়নে গত 13ই নভেম্বর থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি করেই যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, লাখো শহীদের বীরত্ব গাঁথায় নির্মিত এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ। বিএনপি তাদের মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে।
তারা প্রকাশ্যে এবং গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই আসলে সমর্থন দেয়। ভেতরে উস্কানি দিয়ে পৃষ্ঠপোষকতা করে কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন ফখরুল সাহেবরা। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনও করছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে। বাংলাদেশ টানা 5 বার দুর্নীতিতে শীর্ষে ছিল, এখন অবস্থান 14তম। তবে সংশ্লিষ্টরা বলছেন এতে আত্মতুষ্টির সুযোগ নেই। আতিকুর রহমান তমাল জানাচ্ছেন বিস্তারিত। করোনার ধাক্কায় নাকাল গোটা দুনিয়া। দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস থেকে বাঁচতে বাংলাদেশও শুরু থেকে চেষ্টা করছে সাধ্যমতো। কিন্তু এমন মহামারীর মধ্যেও মাস্ক, স্যানিটাইজার, পিপিই সহ সুরক্ষা সামগ্রী কিনতে পুকুর চুরির মহোৎসবে মত্ত ছিল এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী। খোদ স্বাস্থ্য খাতেই বেরিয়ে আসে রুগ্ন দশা। সাম্প্রতিক এই ঘটনা ছাড়াও বছর জুড়েই নজিরবিহীন দুর্নীতির ঘটনাও অহরহ। দুদক কর্মীদের অভিযানের খবর পেয়ে অন্যের বাসার ছাদে টাকার বস্তা ফেলার ঘটনাও ঘটেছে। দুর্নীতির সূচকে বাংলাদেশ অনেকটা ভালো করেছে, এটি যেমন সত্য, তেমনি এটিও সত্য যে ত্রাণ কার্যক্রম, সেবা ও ক্রয় খাতের 9-6 লাগাম এখনও টানা যায়নি। সেসব কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হন সর্বত্রই। 6 মাস আগে আমি ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছি। বিআরটিতে করতে দেওয়ার পরে আমাকে মেসেজের জন্য ওয়েট করতে বলা হলো। 6 মাস হয়ে গেছে, মেসেজ আসে নাই। তাহলে এখন আমি কি করতে পারি? দেখা যাচ্ছে প্রপার হতে গেলে সেই জিনিসটার সময় ক্ষেপণ হচ্ছে, সেই জিনিসটার জন্য তার ব্যবসায়িক লস হচ্ছে। তখন সে নিজের থেকে স্পন্টেনিয়াসলি সেই কিন্তু এটাকে উদ্বুদ্ধ করছে যে ভাই হ্যাঁ আমার কাজটা করে দেন, আমি আপনাকে দেখব। বিশ্লেষকরা বলছেন শুধু আইন করে দুর্নীতি ঠেকানো সম্ভব নয়, সেজন্য পারিবারিক ও সামাজিক শিক্ষাও প্রয়োজন। এক সময় এমনটা ছিল, আমিও দেখেছি যে কেউ যদি বাসায় একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসতো, আমি দেখেছি সন্তানরা ওটার দিকে তাকায়, যেটি কি ঘুষ নিয়ে আসা হলো। এরকম একটা কালচার যদি ডেভেলপ করা যায়, তাহলে পরে কিন্তু সামনের ভবিষ্যৎ যারা, তারা কিন্তু এই দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডে অত্যন্ত সজাগ থাকবে। শুধু সরকারি খাতে নয়, দুর্নীতি ছড়িয়ে গেছে সর্বস্তরেই। দক্ষিণ এশিয়ার 8 দেশের মধ্যে এখনও সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফগানিস্তানে, এর পরই অবস্থান বাংলাদেশের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গোল্ডেন মনিরের রাজুকের 200 প্লট জালিয়াতির ঘটনা তদন্তে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকের তদন্ত দল। সকালে দুদকের উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বাধীন তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এদিকে গতকাল আসার কথা থাকলেও আজ জিজ্ঞাসাবাদ চলছে রাজুকের উচ্চমান সহকারী আব্দুল মালেকের। 3 দিনে রাজুক, গণপূর্ত ও জনপ্রতিনিধি সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনে রাজুক পরিচালক শেখ শাহিনুল ইসলামকেও জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। এর আগে গোল্ডেন মনির ও তার স্ত্রীর অবৈধ সম্পদের অনুসন্ধানে রাজুকের সিবিএ নেতা আব্দুল জলিল ও নিম্নমান সহকারী মোহাম্মদ ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া মনির ও তার স্ত্রীর বিপুল সম্পদের মালিক হওয়ায় সংশ্লিষ্টতার অভিযোগে 53 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ও ডিএনসিসির সাবেক কমিশনার এম.এ. কাইয়ুমকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে কক্সবাজারের উপর চাপ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি প্রত্যাবাসন ত্বরান্বিত করতে সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বানও তাদের। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে 5 লাখের বেশি স্থানীয় মানুষ। কিন্তু 2017 সালের 25শে আগস্টের পর এই 2 উপজেলায় বসবাস করছে বাড়তি মিয়ানমারের 11 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক, যে কারণে উজাড় হয়েছে বন, পাহাড় ও কৃষি জমি। একই সঙ্গে গত 3 বছর ধরে নানা সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা। তাই স্থানীয়দের উপর চাপ কমাতে সরকার 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। গত 4 ডিসেম্বর স্বেচ্ছায় রাজি হওয়ায় 1642 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করে সরকার। কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং কক্সবাজারের মানুষ কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। টোটালি যদি এই লোকগুলি ভাসানচরে নেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পাশাপাশি নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার দাবি সংশ্লিষ্টদের। আমরা আশা করব সরকার এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো সবাই মিলে এই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন করবে। জেলা প্রশাসক জানালেন, কোনো রকম চাপ নয়, শুধুমাত্র স্বেচ্ছায় যারা যেতে রাজি তাদেরকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। অনেকেই স্বেচ্ছায় যাওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমাদের সরকারের তরফ থেকে সেই আয়োজন আছে। রোহিঙ্গাদের কারণে উজাড় হয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় 7,000 একর বনভূমি।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ, কুয়াশা বাধা না হলে পদ্মা সেতুতে কাল উঠবে সবশেষ স্প্যান, দৃশ্যমান হবে পুরো সেতু। সমাজকে এগিয়ে নিতে নারীদের পিছিয়ে থাকতে চলবে না, বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, দেশকে সুবিচারের ধারায় ফেরাতে চায় সরকার। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।